আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে সমাস। সমাস নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। তার মধ্যে অনেক বড় একটি সমস্যা হচ্ছে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে। স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় সমাস নির্ণয়ের সময় যে এটা কি উপমান কর্মধারয় সমাস নাকি উপমিত কর্মধারয় সমাস। তো আজকে আমরা ৩টা পয়েন্ট বা ৩টা টেকনিকের মাধ্যমে খুব ইজিলি মনে রাখার চেষ্টা করব যে এই সমাসটা কি উপমান কর্মধারয় সমাস নাকি উপমিত কর্মধারয় সমাস। আশা করি আজকের ক্লাসের পর উপমান এবং উপমিত নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকের ভিডিও শুরু করার আগে বা আজকের ক্লাসটা শুরু করার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় স্টুডেন্টরা ব্যাস বাক্যের মাধ্যমে সমাস নির্ণয়ের চেষ্টা করে বা ব্যাস বাক্যের মাধ্যমে সমাস মনে রাখার চেষ্টা করে, যেটা খুবই ভুল একটা ওয়ে সমাস শেখার। অনেক সময় স্টুডেন্টরা মনে রাখে যে ও আর এবং এগুলো থাকলে দ্বন্দ্ব সমাস, যে থাকলে কর্মধারয় সমাস, যার থাকলে বহুব্রীহি সমাস, সমাহার থাকলে দ্বিগু সমাস, বা শব্দের মাঝখানে ব্যাস বাক্যের মাঝখানে ন্যায় থাকলে উপমান সমাস, ব্যাস বাক্যের শেষে ন্যায় থাকলে উপমিত সমাস। এভাবে অনেকেই মনে রাখার চেষ্টা করে, বাট এটা খুব ভুল একটা পদ্ধতি। এভাবে আমাদের শেখা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে কোনো পরীক্ষাতেই ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করতে বলা হয় না। প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নে তুমি দেখবা যে সবসময় সমস্ত পদ দেওয়া থাকে এবং সমস্ত পদ থেকে আমাদের সমাস নির্ণয় করতে হয়। যদি আমরা ব্যাস বাক্যের মাধ্যমে সমাস নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমরা কোন সমস্যাটায় পড়বো, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত সমস্ত পদটা যে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। ব্যাস বাক্য নির্ণয় করার পর সেই ব্যাস বাক্য থেকে আমাদের সমাস নির্ণয়টা করতে হবে। এটা খুব ঝামেলার একটা কাজ। তাই আমরা ব্যাস বাক্যের ঝামেলার মধ্যে যাব না। আমরা সরাসরি সমস্ত পদ থেকেই সমাস নির্ণয় করার চেষ্টা করব। আজকে আমরা ৩টা টেকনিক বা ৩টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, যে ৩টা পদ্ধতি অনুসরণ করলে আশা করি আমরা সমস্ত পদ থেকেই সরাসরি উপমান নাকি উপমিত এটা নির্ণয় করতে পারবো। তো আজকে ক্লাসটা শুরু করি। ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ গুণের উল্লেখ। তো এটা কেমন? এটা আমরা ২টা উদাহরণের মাধ্যমে বা ২টা সমস্ত পদের উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ফার্স্টে কাজল কালো। এখানে যে কাজল শব্দটি আছে, আমরা কি জানি? কাজলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কাজল সবসময় কালোই হয়। অর্থাৎ কাজলের একটা গুণ বা বৈশিষ্ট্য কি? কাজল সবসময় কালো। এটা কালো হচ্ছে কাজলের একটা বৈশিষ্ট্য বা কাজলের একটা গুণ। অর্থাৎ এই শব্দে, অর্থাৎ কাজল কালো এই শব্দটাতে কাজলের গুণ বা কাজলের যে বৈশিষ্ট্য, কাজল যে কালো হয়, কাজলের এই বৈশিষ্ট্য বা গুণটা এই শব্দের মধ্যে উল্লেখ করা আছে। আরেকটা শব্দ যদি এখন আমরা দেখি, সিংহ পুরুষ। এখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু কি কারণে, পুরুষের কোন গুণ বা কোন বৈশিষ্ট্যের কারণে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হলো সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। অনেক কারণে একজন পুরুষকে সিংহের সাথে কম্পেয়ার করা যেতে পারে। যেমন একটা পুরুষের বীরত্বের জন্য বা পুরুষের সাহসিকতার জন্য, পুরুষের শক্তিমত্তার জন্য বিভিন্ন কারণ হতে পারে একজন পুরুষকে সিংহের সাথে কম্পেয়ার করার। কিন্তু এই শব্দে কিন্তু সেই কারণটা উল্লেখ নেই যে কি কারণে একজন পুরুষকে আমি সিংহের সাথে কম্পেয়ার করব। এখানে কোনো রকম কোনো কারণ উল্লেখ নেই। তো প্রথম শব্দে যদি যাই, কাজল কালো, এখানে কাজলের যে বৈশিষ্ট্য বা কাজলের যে গুণ, সেই সাধারণ গুণটা শব্দের মধ্যে উল্লেখ করা আছে। কিন্তু পরের শব্দে অর্থাৎ সিংহ পুরুষ এই শব্দটাতে পুরুষকে কেন আমরা সিংহের সাথে কম্পেয়ার করছি, সেটা পুরুষের কোন গুণের কারণে বা পুরুষের কোন বৈশিষ্ট্যের কারণে, সেটা কিন্তু এই শব্দের মধ্যে উল্লেখ করা নেই। তাহলে আমাদের প্রথমেই কোনো একটা উপমান উপমিত নিয়ে কনফিউশনে পড়লে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওই শব্দটাতে সেই বৈশিষ্ট্য উল্লেখ বা সাধারণ গুণের উল্লেখ করা আছে নাকি। কাজল কালো শব্দে কাজলের বৈশিষ্ট্য বা গুণের উল্লেখ করা আছে। সিংহ পুরুষ শব্দে সেই পুরুষকে কেন সিংহের সাথে তুলনা করা হলো সেই গুণ বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ নেই। যদি সাধারণ গুণের বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। যেমন কাজল কালো, কাজল কালোতে কাজলের বৈশিষ্ট্য বা গুণের কথা উল্লেখ করা আছে দেখে কাজল কালো ওয়ার্ডটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ঠিক একইভাবে যদি আমরা দেখি যে সেইখানে সাধারণ গুণের উল্লেখ নেই, যেমন সিংহ পুরুষ। সিংহ পুরুষ শব্দে পুরুষের কোন গুণের কারণে সিংহের সাথে কম্পেয়ার করা হলো সেটা উল্লেখ নেই। যদি উল্লেখ করা না থাকে তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তো প্রথমে আমরা এই টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, আমাদের খেয়াল রাখতে হবে যে সেই শব্দটাতে সেই শব্দের সাধারণ গুণের উল্লেখ করা আছে নাকি। এটা দিয়েই যে কোনো উপমান উপমিতের সমস্যা সমাধান করা সম্ভব, কিন্তু আমরা শুধুমাত্র এটুকুই শিখবো না, আমরা আরো টেকনিকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এরপরে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে পদ নির্ণয়। পদ কিরকম? পদ হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়াপদ, অব্যয়, বা ইংলিশে বললে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলি হচ্ছে পদ। তো আমাদের একটা ওয়ার্ডের আগে পদ নির্ণয় করতে হবে। তো আমরা সেম উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কাজল কালো। কাজলে এখানে কাজল হচ্ছে নাউন, আর কালো ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কালো ওয়ার্ডটা কেন অ্যাডজেক্টিভ? প্রশ্ন আসতে পারে যে এটা তো একটা রঙের নাম, কালো, ব্ল্যাক, এটা তো একটা নাউন হওয়ার কথা, কিন্তু না।
এই কালোটা কিন্তু কাজল, এই কালো ওয়ার্ডটা কিন্তু কাজলের বৈশিষ্ট্য বা গুণ উল্লেখ করছে। আমরা জানি কোন একটা নাউনের দোষ, গুণ, অবস্থা বোঝালে সেটা হয় অ্যাডজেক্টিভ। যেহেতু কালো শব্দটা কাজলের অবস্থা বা গুণ বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই কাজল হচ্ছে নাউন আর কালো হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তারপর হচ্ছে সিংহ পুরুষ। সিংহ পুরুষে সিংহ হচ্ছে নাউন, পুরুষও হচ্ছে নাউন। তার মানে এখানে যে আমরা দুইটা উদাহরণ দেখলাম, একটা উদাহরণে দেখলাম কাজল কালোতে, এখানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে একটা ওয়ার্ড হয়েছে। তারপরে সমস্ত পদে যদি যাই, সিংহ পুরুষ, সিংহ পুরুষে আমরা খেয়াল করছি নাউন প্লাস নাউনের মাধ্যমে এই সমস্ত পদটা গঠিত হয়েছে। তো যদি আমরা দেখি উপমান উপমিতের প্রবলেম সলভ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাকি নাউন প্লাস নাউন। যদি আমরা দেখি নাউন প্লাস অ্যাডজেক্টিভ তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। আর যদি দেখি সেটা নাউন প্লাস নাউন তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে প্রথমে আমরা কি দেখলাম, আমাদের সাধারণ গুণের উল্লেখ করা আছে নাকি সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর আমরা যাব সেখানে পদ নির্ণয় করতে হবে যেটা কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ নাকি নাউন প্লাস নাউন। যদি নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস, যদি নাউন প্লাস নাউন হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। এরপরে আরেকটা যে টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে সমস্ত পদের সত্যতা যাচাই। এটা বলতে আমি কি বোঝাচ্ছি সেটা হচ্ছে কাজল কালো। আচ্ছা কাজল যে কালো হয় এটা কিন্তু একটা সত্য। কাজল কিন্তু কখনো লাল, নীল, গোলাপি, বেগুনি এরকম কালার হবে না। কাজল সবসময় কালোই হবে। তার মানে এটা সত্য কথাই বলছে। কাজল কালো, কাজল সবসময় কালোই হয়। তার মানে এটা একটা সত্য কথা বা সত্য শব্দ, সত্য সমস্ত পদ। যে কাজল সবসময় কালোই হবে এটা একটা সত্য কথা। আবার যদি আমি সিংহ পুরুষের দিকে তাকাই, সিংহ কি কখনো পুরুষ হতে পারে? বা পুরুষ কি কখনো সিংহ হতে পারে? যেমন আমি একজন পুরুষ মানুষ, আমি কি কখনো সিংহ হয়ে যেতে পারবো? বা একটা পুরুষ কি কখনো, একটা সিংহ কি কখনো পুরুষ মানুষ হয়ে যেতে পারবে? কখনোই পারবে না, অর্থাৎ এটা একটা মিথ্যা। মিথ্যা কথা, এটা কখনো সত্য না। তার মানে সিংহ পুরুষ এটা কোনো সত্য কিছু বোঝাচ্ছে না, এটা একটা মিথ্যা কথা বোঝাচ্ছে। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সমস্ত পদটা কি সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে। যেমন কাজল কালো এটা সত্য প্রকাশ করছে, সিংহ পুরুষ এটা মিথ্যা প্রকাশ করছে। যদি সমস্ত পদটা সত্য হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস, আর যদি সমস্ত পদটা মিথ্যা হয় তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমরা কোন তিনটা টেকনিক শিখলাম সেটা হচ্ছে প্রথমে সাধারণ গুণের উল্লেখ আছে নাকি সেটা দেখতে হবে, তারপর সেটা পদ নির্ণয় করতে হবে, তারপর সমস্ত পদের সত্যতা যাচাই করতে হবে। যদি আমরা দেখি কোন একটা সমস্ত পদে সাধারণ গুণের উল্লেখ করা আছে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। যদি দেখি সাধারণ গুণের উল্লেখ নাই তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তারপর পদ নির্ণয় করতে হবে, যদি দেখি নাউন প্লাস অ্যাডজেক্টিভ তাহলে হবে উপমান কর্মধারয় সমাস। যদি দেখি নাউন প্লাস নাউন তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। এরপরে আমাদের সত্যতা যাচাই করতে হবে। যদি আমরা দেখি সমস্ত পদটা সত্য তাহলে হবে উপমান কর্মধারয় সমাস। যদি দেখি সমস্ত পদটা মিথ্যা তাহলে হবে উপমিত কর্মধারয় সমাস। এই যে এই তিনটা পয়েন্ট বা এই তিনটা টেকনিক নিয়ে আলোচনা করলাম, এই তিনটা পয়েন্ট বা তিনটা টেকনিক নিয়েই সব রকম উপমান উপমিত কর্মধারয় সমাস চেনা সম্ভব। তুমি তোমার বইয়ের যে কোনো উদাহরণ বা যে কোনো বইয়ের যে কোনো সমস্ত পদ নাও এবং সেটা দিয়ে এই তিনটা পয়েন্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। যদি এই তিনটা পয়েন্টের মাধ্যমে তুমি কোনো একটা ওয়ার্ড যাচাই করো তাহলে তুমি দেখবে যে সেটা মিলে যাচ্ছে, সেটা উপমান নাকি উপমিত। তো এই তিনটা পয়েন্টের মাধ্যমে সব রকম উপমান উপমিতর প্রবলেম সলভ করা সম্ভব। আশা করি এই তিনটা পয়েন্ট যদি ভালোমতো খেয়াল রাখো তাহলে তুমি উপমান উপমিতের সমস্যা সমাধান করতে পারবা। উপমান এবং উপমিত নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম হবে না যদি তুমি আজকের ক্লাসটা ভালোমতো বুঝে থাকো। তো কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।